মামা ছিল না, সুযোগ সুবিধা ছিল না, তারপরে পাইনি কেন? তার মানে বড় হওয়ার জন্য মামা টাকা বড় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইচ্ছা শক্তি, তোমার চিন্তাধারা, তুমি নিজেকে কতটুকু বড় মনে করো। হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন সেন্ডাস, তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি তোমাকে বলো, বলা হয় থাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি ব্রেনকে বলো আমি যেহেতু একা জীবন রেখে লাভ নাই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা জীবন রেখে লাভ নাই, কিপ ইট আপ, কিপ গোইং অন। তুমি যদি ব্রেনকে বলো আমি সেরা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তুমি সেরা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমার দ্বারা সবকিছু সম্ভব, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তোমার দ্বারা সবকিছু সম্ভব। আর তুমি যদি তোমার ব্রেনকে বলো তুমি তো পড়ো ময়মনসিংহের একটা বিশ্ববিদ্যালয়, তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তোমার দরকার ছিল ঢাকার একটা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তুমি যদি পারো নাই তোমার দ্বারা কিছু হবে না। সে ব্রেনকে পরিবর্তন করতে হবে, চিন্তার প্রসারতা পরিবর্তন করতে হবে। যদি চিন্তার প্রসারতা আপনি পরিবর্তন না করেন তাহলে মনে করবেন আপনি অথর্ব, আপনার দ্বারা কিছুই হবে না। পৃথিবীর সবচেয়ে বড় রাইডার কোম্পানি উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। গাড়ি আছে? আছে। পাঠাও, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? আছে? নেই। কিন্তু তারপরেও সারা বিশ্বের 30% গাড়ি তারা কন্ট্রোল করে। কিসের জন্য জানো? কিসের জন্য জানো? শুধু চিন্তার কারণে, শুধু চিন্তার ভিন্নতার কারণে। সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ ছিল। একসময় সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে ফিশিং ভিলেজ বলেছে তারা, ফিশিং ভিলেজ। সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে তারা বের করে দিয়েছে। সেই সিঙ্গাপুর নিজস্ব পানি পর্যন্ত তারা কিনে খায়, পানি পর্যন্ত। সেই সিঙ্গাপুর তারা বিজনেস হাবে পরিণত হয়েছে। তাদের বিমান, তাদের যেই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে উন্নত বিমানবন্দর তারা তৈরি করেছে। পৃথিবীর যত জাহাজ আছে সব জাহাজ তাদের সিঙ্গাপুরে নোংর ফেলতে হয়, পানি কেনার জন্য, ক্রু চেঞ্জ করার জন্য, নাবিক চেঞ্জ করার জন্য, খাবার গ্রহণ করার জন্য। কিন্তু সিঙ্গাপুরে নিজস্ব কোনো পানি খাবার কিচ্ছু নেই। সিঙ্গাপুরে এমন একটা দেশ যে দেশের বিমান উঠতে উঠতে তাদের সীমা শেষ হয়ে যায়। আজকে সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট। কেন হয়েছে? লি কুয়ান ইউ তাদের জাতির জনক ছিলেন। তিনি পলিসি গ্রহণ করেছেন জিরো কারেকশন, জিরো কোটা। সিঙ্গাপুরে মালয়েশিয়ার লোকজন বসবাস করে, চাইনিজ লোকজন বসবাস করে, কিন্তু সিঙ্গাপুরে কোনো বৈষম্য নেই, কোনো দুর্নীতি নেই। আজকে আমরা এত সম্পদ, ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে কেন আসছিলেন? আমরা ঢাকা শহরে কেন যাই? সেখানে টাকা বলে ঢাকা শহরে টাকা উড়ে। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে কেন আসছিলেন? সম্পদের কারণে আসছিলেন। আজকে আমাদের এত সম্পদ, তারপরেও আমাদের দেশ উন্নত না কেন জানো? শুধুমাত্র দুর্নীতির কারণে, শুধুমাত্র দুর্নীতির কারণে। আজকে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, আমরা পড়াশোনা না করলে আমাদের মা বাবা বলে এই গাধা সন্তানটা কোথা থেকে আসছে, শিক্ষক বলে গাধা এই ছেলে মেয়েটা কোথা থেকে আসলো। গাধা ইংরেজি কি বলো তো? গাধা ইংরেজি কি? এস ফর গাধা। গাধার সাথে তুমি যদি ই যোগ করো, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, তাহলে এসটা সম্পদে পরিণত হবে, অ্যাসেটে পরিণত হবে। একটা লাগবে এডুকেশন, আর একটা লাগবে কি? ট্রান্সপারেন্সি। মহাত্মা গান্ধী বলছেন দেয়ার আর 7 things will destroy us। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে। তার মধ্যে একটা যে এডুকেশন উইদাউট কারেকশন, চরিত্রবিহীন শিক্ষা। আমাদের যে ডাক্তারের কোনো অভাব নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, আমাদের দেশে রাজনীতিবিদের অভাব নেই। আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে চরিত্রবান রাজনীতিবিদের। ইউনিভার্সিটি আফ্রিকার গেটে বড় করে লেখা আছে
তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি প্রবেশ করাও। সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং দোষে লক্ষ মানুষ মারা যাবে। সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয়, তাহলে সেই দেশকে অন্যের কাছে বিক্রি করে দিবে, এমন কিছু পলিসি সে তৈরি করবে, দেশটা অটোমেটিকলি দিস কান্ট্রি উইল বি ব্রোকেন। আমরা কি দেখি নাই? আমরা দেখি নাই আমাদের দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে? রিসেন্টলি পিলখানার যে রিপোর্ট, তদন্ত রিপোর্ট আসছে, 50 জন চৌকস যারা মেধাবী দেশপ্রেমিক, যারা বাংলা ভাইকে গ্রেপ্তার করেছিল, কর্নেল গুলজার, সেই 50 জন দেশপ্রেমিক সবাইকে পিলখানাতে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে আমাদের নিজস্ব রাজনীতিবিদদের, তারা শুধু ক্ষমতায় থাকতে হবে এই জন্য আমাদের চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে। কিসের জন্য? শুধু ক্ষমতা থাকতে হবে, শুধু ক্ষমতায় থাকতে হবে। সিকিম, আমি কিছুদিন আগে যাওয়ার সুযোগ হয়েছে। সিকিম ভারতের অংশ ছিল না। সিকিম ভারতের অংশ ছিল না, তা আলাদা একটা রাষ্ট্র ছিল। এত সুন্দর দেশ। লেন্দুক দর্জি তাদের ছিল প্রধান। সে লেন্দুক দর্জি 1974 সালে সিকিমকে ভারতের অংশ করে দিয়ে দেয়। আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে, আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর দেশ আমাদের কাছে ফিরে আসছে। তোমরা চিন্তা করতে পারো কি পরিমাণ ত্যাগ কোরবানি করেছে। তোমরা যারা তোমাদের প্রজন্মকে নিয়ে আমরা বলতাম এটা হচ্ছে ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, এটা দিয়ে কিচ্ছু হবে না। সে ফার্মের মুরগিরা, সে পাবজি যারা খেলে, তারা মোবাইলে শত্রুদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, কিন্তু বাস্তবিক জীবনে তারা যে এভাবে স্লোগান দিতে পারে, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে। সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে। কিছুদিন আগে তদন্ত প্রতিবেদন আমি দেখলাম। তদন্ত প্রতিবেদন বলা হচ্ছিল, আশুলিয়ায়, তোমাদের পাশে আশুলিয়ায়, যেই ব্যাংক গাড়ির উপর লাফিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে 6টা মরা দেহর সাথে একটা জীবিত ব্যক্তি ছিল। গুলি খেয়েছে কিন্তু শুয়ে পড়ে আছে। সে যখন আগুন দেখে চলে যাচ্ছিল, তখন তাকে ধরে এনে আবার আগুনে নিক্ষেপ করা হয়েছে। কি দেশ, কি দেশ, কি আমাদের দেশের পুলিশ, কি আমাদের দেশের রাজনীতিবিদ, শুধুমাত্র ক্ষমতার জন্য। একটা রিক্সা চালক বলছিলেন, কান্নাকার করে বলছিলেন, আমি যখন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম, একটা লাশ পড়ে আছে। লোকজন আমাকে বলল লাশটা মোড়ানো ছিল, বলল যে লাশটা একটু ঢাকা মেডিকেলে নিয়ে যান, এখনো মারা যায়নি মনে হয়। তো আমি নিয়ে যাচ্ছিলাম, আমি শুধু নিচ থেকে আওয়াজ শুনছিলাম, তার গলার আওয়াজ শুনছিলাম, একটু একটু করে কান্না করছে, চিৎকার দিচ্ছে, একটু একটু করে শুনছিলাম। আমি ঢাকা মেডিকেল যখন ইমার্জেন্সিতে নিয়ে গেলাম, তাকে কোলে করে যখন নিয়ে গেলাম, যখন ইমার্জেন্সি শোয়ালাম, মুখটা খুলে দেখি এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা আমারই ছেলে, এই ছেলেটা আমারই ছেলে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাঁধে সন্তানের লাশ নেওয়া। সেই সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য রিক্সা চালকের ছেলেও জীবন দিয়েছে। সেই সুন্দর বাংলাদেশ করার জন্য তরুণ প্রজন্ম জীবন দিয়েছে। এই তরুণ প্রজন্ম আমাদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে দেওয়ার জন্য চেষ্টা করেছে, 2000 জীবন দিয়েছে। এবার যদি আমরা দেশকে সুন্দর না করতে পারি, তাহলে আর জীবনে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব হবে না। দায়িত্ব তোমাদের, আমাদের সকলকে নিতে হবে। আজকের রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেককে, যারা 1000, 2000 টাকার বিনিময়ে ভোট দিয়ে দেন, আপনি আপনার ভাগ্যকে তার কাছে বিক্রি করে দেন 1-2 হাজার টাকার বিনিময়ে,
সে রাজনীতিবিদের একজন পিএস 400 কোটি টাকার মালিক হয়, আর আপনি সকালে ঢেলে দুপুরে চিন্তা করেন দুপুরে কি খাবেন। মনে রাখবেন যে রাজনীতিবিদ আপনাদের কাছে ভোট চাইতে আসবে, রাজনীতিকে জিজ্ঞেস করবেন আপনার কোনো পেশা আছে কিনা। যদি পেশা না থাকে মনে রাখবেন পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। আপনি বলবেন আগে আপনার পেশা ঠিক করে আসেন, পেশা আছে কিনা আপনার। আপনার যদি পেশা না থাকে আপনি আমার কাছে ভোট চাইতে আসবেন না। আপনাদের প্রতি দায়িত্ব, 2000 জীবন দিয়ে আপনাদের কাছে দিয়ে গেছে বাংলাদেশটাকে। আজকে আপনারা অনেক সৌভাগ্যবান, এখানে যারা আছেন অনেক সৌভাগ্যবান। ঠিক 2010 সালে আপনাদের মতো নবীন ছিলাম আমি। খুব স্বপ্ন, গ্রাম থেকে আসছি, খুব স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে উঠবো, খুব স্বপ্ন। সেদিন ছিল মেবি 10 জানুয়ারি 2010 সাল। হলে উঠবো, সূর্যসেন হল অ্যাটেস্ট, হলে উঠবো। তখন ছাত্রলীগ ক্ষমতায়। চিন্তা করলাম হলে উঠতে হলে তো তারা কিছু প্রশ্ন করে, বড় ভাইরা বলেছে প্রশ্ন করবে, ছাত্রলীগ সম্বন্ধে প্রশ্ন করবে, তারা দেখবে তুমি ছাত্রলীগ করো কিনা। অনেক প্রিপারেশন নিয়ে বিভিন্ন জিনিস করিডোরে গেলাম, ভাবলাম যে নবীন বরণ করবে। রাত 10টায় গেস্ট রুম ডাকা হয়েছে আমাদেরকে, যারা ফার্স্ট ইয়ার হলে উঠবো, নবীন বরণ করছে আমাদেরকে। আজকে তোমাদের নবীন বরণ দেখে বিশ্বাস করো আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তোমাদের নবীন বরণ আর আমাদের নবীন বরণ। রাত 10টায় বাইরে এক একজন 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার, 1 কোয়ার্টার করে সোফার মধ্যে বসে আছে, পায়ের উপর পা তোলে। আর আমরা মনে হচ্ছে যেন কোথা থেকে আসছি, এক জন্তু জানোয়ার। দাঁড় করালেন আমাদেরকে সবাইকে, ওনারা সোফার পায়ের উপর পা ধরে বসে আছেন আর আমাদেরকে দাঁড় করেন। কে একজন সিগারেট টানছেন আর কে একজন, চেহারা দেখে তো কি বরণ করবে আমাকে, তাদের চেহারা দেখলে তো ভয় আরো। দাঁড়ালাম, আমরা সবাই দাঁড়ালাম, আমাদেরকে প্রশ্ন করছে, 10টা প্রশ্ন করছে আমাকে। ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছে কখন, ছাত্রলীগের প্রথম সভাপতি কি, বর্তমান সভাপতি, সবটা মুখস্থ করছি। এমসিকিউতে কিছুদিন আগে পড়ে আসছি পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন। এক পর্যায়ে বলে আজকে কি দিবস, এটা তো মুখস্থ করে আসছি। শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস। শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস বলার পরে আমার দিকে এভাবে তাকালেন। আমি বললাম কি রে ভাই, ভুল তো বলি নেই, প্রশ্ন তো যেভাবে প্রশ্ন পাইছি উত্তর তো সেভাবে দিয়েছি। সবাই দেখি মানে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছেন, বলে ছুরি নিয়ে হাত কাটবো, পা কাটবো। আমি কি রে ভাই, কি ভুল করলাম? জিয়াউর রহমান তো বলিনি, শেখ মুজিবুর বললাম। বললো যে তোর এত বড় সাহস, তুই জাতির জনক বঙ্গবন্ধু বলিস নাই? আরে বাবা রে, বইতে তো আর এত বড় লেখা নেই। এমসিকিউ পড়ছি, ওখানে তো লেখা আছে শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ। আমরা অনেক বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে আমরা তো লক্ষ্য বলি না, সারা গায়ে চুলকানি, গায়ে গায়ে খড়খড়ানি, কত কিছু বলি না আমরা ঘোষণা দেওয়ার আগে। হ্যাঁ, ভাবলাম এবার তো তারা প্রত্যেকে মানে আমার হাত পা কেটে ফেলবে। আমি তো নতুন নবীন, গ্রাম থেকে আসছি, কি বলবো, দাঁড়ায় আছি। তাদের অ্যাপ্রোচ দেখে আমি বিহস হয়ে পড়ে গেছিলাম। পরবর্তীতে আমাকে দ্রুত নেওয়া হয়। আবার প্রত্যেকটা হলে তাদের আবার 2টা গ্রুপ থাকে, একটা হচ্ছে সভাপতি গ্রুপ, একটা সেক্রেটারি গ্রুপ। সভাপতি গ্রুপের বাড়ি ছিল কুমিল্লা, নাম ছিল সাইদ মজুমদার। আমি চিন্তা, আমার বাড়ি কুমিল্লা, তার গ্রুপে উঠলে মনে হয় আমি একটু সেফ থাকতে পারবো। দেখি যে কি নির্যাতনটা করলো আমাকে। পরে সেক্রেটারি গ্রুপ পরের দিন পত্রিকা দিয়ে দেয় যে নবীনকে নির্যাতন করে সভাপতি সাইদ মজুমদার নির্যাতন করেছে, মানে তারাই। তো পরে সভাপতি আমাকে ডাকছে, বেটা তুই এমন করলি কেন? ভাই আপনি আমার এলাকার মানুষ, সবাই বলছে আপনি ভালো মানুষ, আপনি আমার এলাকার মানুষ, এই জন্য আপনার হলে আপনার গ্রুপে উঠলাম, আপনি আমাকে কি করলেন? তুই এমন করলি, তুই তো আমার রাজনীতি শেষ করে দিবি। আমি ভাবছি তোরা আমি নেতা বানাবো, তুই আমার এলাকা, তুই অস্ত্র টস্ত্র ধরতে পারিস কিনা, তোর সাহসটাও আছে কিনা, এগুলো দেখার জন্য তোরা একটু পরীক্ষা করলাম। তাই বললাম তো আগে বলে দিবেন না যে তোরা পরীক্ষা করবো, তাহলে প্রশ্নটা ফাঁস হয়ে গেলে তো আমি নিজেকে একটু সেফ রাখতে পারতাম। আপনি যেভাবে ওপেনলি আমাকে বললেন হাত কাট পা কাট, আমি তো নিজেকে আর ধরে রাখতে পারি না যে হাত পা, আর আপনাদের চেহারা দেখলে তো চেহারাই। তার মানে তখন নবীনদেরকে শিখানো হতো যে তুমি কিভাবে নেতা হইবা, অস্ত্র ধরতে পারো কিনা, তোমার সাহস কতটুকু, কলিজা কতটুকু, সেটা দেখা হতো। আজকে তোমরা অনেক সৌভাগ্যবান, তোমরা অনেক সৌভাগ্যবান। ইউ আর ভেরি লাকি, ইউ আর ভেরি লাকি।
যে তোমাদের কাছকে বরণ করে নিচ্ছে সুন্দর করে। এজন্য এই যে দায়িত্ব, যারা দায়িত্বটা পালন করছে, এই সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্যই আমাদের 2000 শিক্ষার্থী জীবন দিয়েছে। বুঝতে পেরেছ? সুতরাং দায়িত্ব কর্তব্য আছে কিনা? আছে, আছে। আজকে তোমরা এখানে শিক্ষার্থী আছে, তোমরা মানে ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। আওয়াজটা কিসের? ছাত্রলীগ আসার তো সম্ভাবনা নাই। হ্যাঁ, নাকি মাইকম্যান নিজেও এটা? হ্যাঁ, মাইকম্যানের তথ্যপত্র নিয়ে দেখেন যে কেন আমি বললাম তার বিরুদ্ধে, কথাই বলতে দেব না তোরে।